রংপুরের মাঝিপাড়ায় বহিরাগতদের নিয়ে আগুন দেয় চিহ্নিত জামায়াত শিবির কর্মীরা। দাবি স্থানীয়দের, তদন্তে ধর্মভিত্তিক গোষ্ঠীর জড়িত থাকার যোগসূত্র পেয়েছে পুলিশ। ঢাকার সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মেলে না বিআরটিসির বাস। গণপরিবহন সংকট কমাতে কেনা 700 বাসের 232টি ভাড়া দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সবাইকে সেবা দেওয়ার অজুহাত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারের জেলেরা। মাওয়া আড়তে ইলিশ কিনতে ভিড়, ক্রেতা বেশি থাকায় দামে আগুন। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার সহিংসতার ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। ক্ষতিগ্রস্তরা শুরু থেকে ঘটনার সঙ্গে জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসলেও গাইবান্ধা থেকে সহযোগী সহ সক্রিয় এক শিবির ক্যাডারকে গ্রেফতারের পর এই ঘটনায় ধর্মভিত্তিক একটি গোষ্ঠীর সম্পৃক্ততার যোগসূত্র পেয়েছে পুলিশ। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। পুলিশের বাধায় পরিতোষের বাড়িতে হামলা করতে না পেরে 300 গজ দূরে মাঝিপল্লীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সেদিন এলাকার চিহ্নিত কিছু জামাত শিবিরের সাথী সমর্থকদের সঙ্গে শত শত অচেনা মানুষ সহিংসতায় অংশ নিয়েছিল। পরে জানা গেছে গাইবান্ধার পলাশবাড়ি, সাদুল্লাপুর, পাশের মিঠাপুকুর থেকে তারা এসেছিল। এলাকাগুলো জামাত শিবির অধ্যুষিত বলে পরিচিত। চিনতে পাইনি, মেলা মানুষজন হচ্ছিল। এরা বহিরাগত ছিল, আমাদের এলাকার লোকজন খুব কম ছিল। কেউ লুট করছে, কেউ বাড়িতে আগুন দিছে। আমরা এদের ভয়ে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে মুসলমানদের বাড়িতে যাই, ধান খেতে লুকাই। এরই মধ্যে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের অনেকের বাড়ি ওই সব এলাকায়। সটিবাড়ি, মিঠাপুকুর, পলাশবাড়ি এই জায়গা থেকে ধরতে আছে। আমার শিবিরের লোকজন ছাড়া কিরা ঘটাবে এই ঘটনা? মুসলমান তো ঘটনা নাই। প্রশাসন থাকাতেই এই পাড়াতে আসলো, আসে ওই বাড়িতে আগুন ধরে দিল। সোমবার পলাশবাড়ির ধাপেরহাট এলাকা থেকে মাঝিপল্লীর হামলায় সরাসরি জড়িত মামুন এবং ওমর ফারুক নামে 2 শিবির ক্যাডারকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এদের মাধ্যমে ঘটনার মোটিভ ও মাস্টারমাইন্ডদের খুঁজে দেখতে চায় পুলিশ। তারা জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, পর্দার আড়ালে থেকে গোপনে গোপনে এই ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে তারা লিপ্ত। এই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে পুলিশের হাতে গ্রেফতার 66 জনের মধ্যে প্রথম দফায় 37 জন এবং দ্বিতীয় দফায় আরও 13 জনকে রিমান্ডে নিয়ে করা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়ার দাবি করছেন পুলিশ সুপার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে কেনা হলেও রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বিআরটিসি 232টি বাস। সরকারি এসব বাস নিজেদের স্টাফ বাস হিসেবে ব্যবহার করছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে ভাড়ায় খাটছে সরকারি বাস। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এসব বাস নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ না রেখে সাধারণের জন্য উন্মুক্ত করার দাবি যাত্রীদের। তবে বিআরটিসি বলছে সবাইকে সমান সেবা দেওয়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত। নাজমুস সালিহের রিপোর্ট। ঘর থেকে বের হওয়া নগরবাসীর বাসের জন্য এমন অপেক্ষা ঢাকা শহরের নিত্যদিনের চিত্র। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলে না গন্তব্যের বাস। তাই তো বাস দেখলেই হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। ধাক্কাধাক্কি করে বাসে উঠতে পারাই যেন প্রতিদিনের চ্যালেঞ্জ। 30 মিনিট 45 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটগুলোতে গাড়ি পাই না। যতগুলো সিট আছে তার থেকে যাত্রী বেশি, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির হিসেব বলছে, গণপরিবহনের সংকট সমাধানে রাজধানীতে প্রায় 700 বাস নামিয়েছেন তারা। খাতা কলমে বাসের সংখ্যা 700 হলেও যাত্রীরা বলছেন মাঝে মধ্যে দেখা মেলে বিআরটিসির বাস। বিআরটিসির বাসগুলো খুবই কম। তারা হচ্ছে মানে এত পরিমাণ লোক নাই আর এত পরিমাণ তার এক একটা স্টপেজে ওয়েট করে যে মানুষ ভয়ে বিআরটিসি তারা এখানে ওঠে না। এর উল্টো চিত্র দেখা যাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, যেখানে অলস পড়ে আছে বিআরটিসির বাস। গণপরিবহন সংকটে রাস্তায় যখন মানুষের ভোগান্তি চরমে, তখন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 232টি বাস ভাড়া দিয়ে রেখেছে বিআরটিসি। বাসগুলো নির্দিষ্ট যাত্রীদের জন্য ভাড়া না দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি নাগরিকদের। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। এটা আসলে চরম অনিয়ম, কারণ সাধারণ জনগণ চরম ভোগান্তি শিকার। যারা চাকরি করে তাদের কেন সুবিধা পাবে, সাধারণ জনগণ কি
জনগণকে এর জন্য সুবিধা পাবে না। তবে বিআরটিসির দাবি বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং সব শ্রেণীর মানুষকে সমান সেবার আওতায় আনতেই তাদের এই উদ্যোগ। এখানে যদি শুধু ইনকামের কথা চিন্তা করতাম, আমরা সেবার কথা চিন্তা না করে, তাহলে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলোতে গাড়ি দিতাম না। সকল স্তরের যাত্রীদের সেবায় কিন্তু আমরা বদ্ধপরিকর, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিবহন সংকট সমাধানে নতুন ৩২০টি বাস কেনার প্রকল্প গ্রহণ করেছে বিআরটিসি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ ৩ জনকে অভিযুক্ত করে সিআইডির দেয়া চার্জশিট গ্রহণের দিন ধার্য রয়েছে আজ। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আদালতে হাজির হয়েছেন। আজকে মামলার দিন ধার্য রয়েছে। মামলার দিন যেটি ধার্য রয়েছে সেটি হচ্ছে যে পরিমণির বিরুদ্ধে যে সিআইডি গত 4 অক্টোবর একটি চার্জশিট দাখিল করেছিল, যে এই চার্জশিটে বলা হয়েছে যে পরিমণির মাদক সংশ্লিষ্টতা তারা প্রমাণ পেয়েছেন। শুধু এই পরিমণি নয়, এই মামলায় আরও 2 জন আসামি রয়েছেন, মোট 3 জন আসামি। এই 3 জন আসামি কিন্তু আদালতে হাজির হয়েছেন। সকাল 9:30টার দিকে মহানগর দায়রা জজ আদালত 1 নম্বর আদালত, তার আদালতে তিনি হাজির হয়েছেন এবং পরিমণির আইনজীবীরা জামিন আবেদন করেছেন। পরিমণির আইনজীবীরা আশা করছেন, যেহেতু এর আগে মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দিয়েছেন, আজকেও তারা আশা করছেন যে তারা জামিন পাবেন। আর আজকে মামলার প্রসিডিং যেটি হচ্ছে যে পরিমণির অভিযোগপত্রটি আমলে নেওয়ার দিন ধার্য রয়েছে। এটি একটি নর্মাল প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। সাধারণত পরিমণিকে বা কোনো আসামির বিরুদ্ধে যখন চার্জশিট হয় তখন সেই চার্জশিটটি মহানগর দায়রা জজ আদালত আমলে নেন। এরপরে যে বিচার শুরুর যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণি আদালতে ঢুকছেন, সেই দৃশ্যটি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি। আর মাদক মামলায় পরিমণিকে গত 4 আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে তিনি এই মামলায় প্রায় 27 দিন কারাগারে ছিলেন এবং 3 দফায় পরিমণি মোট 7 দিন রিমান্ডেও ছিলেন এবং তার রিমান্ডের আবেদন করা হয়েছিল 19 দিন। তার রিমান্ড নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা হয়েছে যে হাইকোর্টের নির্দেশের বেঁধে দেওয়া যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী পরিমণির রিমান্ডটি নেওয়া হয়নি, সেটি নিয়ে আলোচনা হয়েছে। 2 বিচারককে শোকজ করা হয়েছে এবং 2 বিচারক ক্ষমাও চেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা কেন রিমান্ডে নেওয়া হলো সেই বিষয়টিতেও মামলা তদন্ত কর্মকর্তা কিন্তু ক্ষমা চেয়েছেন। তো আজকে পরিমণি আদালতে এসে উপস্থিত হয়েছেন সকাল 9:30টার দিকে। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যে এই মামলাটির শুনানি হবে। আজকের প্রক্রিয়াটি হচ্ছে যে পরিমণির বিরুদ্ধে যে চার্জশিটটি সিআইডি দিয়েছে সেই চার্জশিটটি আদালত আমলে নেবেন। একই সঙ্গে পরিমণির জামিন আবেদন করা হয়েছে, সেই জামিন আবেদনের শুনানি হবে এবং পরিমণির আইনজীবীরা বলছেন যে পরিমণি আজকে জামিনও পাবেন। এই ছিল মহানগর দায়রা জজ থেকে আমার কাছে সবশেষ খবর। সোহার, মহানগর দায়রা জজ আদালত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। সময় সংবাদে আরও থাকছে, দেশে প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা গড়ে উঠতে যাচ্ছে চট্টগ্রামে। একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার সহ 44টি সরকারি দপ্তর, কমবে দুর্ভোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সহ নামি দামি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান? 1 থেকে 3 লাখ টাকা দিলেই মিলবে স্বপ্নের এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। সামাজিক মাধ্যমে এমন প্রতারণার ফাঁদ পাতে আবু মুসা আশারি নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2 বছর ধরে এভাবেই 20 লাখ টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সে। এজন্য কখনো সে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, আবার কখনো স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন। সম্প্রতি এ প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডেন্টাল প্রশ্ন 100% কমন দিলাম, অ্যাডভান্স ছাড়া কাউকে প্রশ্ন দেই না। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার এমন ফাঁদ পেতে এভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের প্রতারণা করে আসছিল আবু মুসা আশারি। বিশ্বাস স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ভুয়া চ্যাটিং স্ক্রিনশটও পাঠাতো। এক ভুক্তভোগী নারায়ণগঞ্জের শেফালি আক্তার, তার মেয়েকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 2 লক্ষ টাকা। মেসেজ পেলাম যে আপনাদের কারো বাচ্চা যদি এরকম খারাপ করে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। তো আমি যোগাযোগ করার পরে সে বললো আপনি কোন মেডিকেলে ভর্তি হবেন, আমি ভর্তি করে দেবো। সরকারি 3টা মেডিকেল, ঢাকা মেডিকেল, সরোয়ার্দী মেডিকেল, মিটফুড। আমি বললাম মিটফুড ভর্তি করবো। বলে আমি শিক্ষা বোর্ড থেকে বলছি আপনার মেয়েকে আমি 1 নম্বর করে দেবো, আপনি আমার 10 লক্ষ টাকা দেবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার গ্রুপগুলোতে জয়েন করে ভর্তি ইচ্ছুদের টার্গেট করত মুসা। গোয়েন্দা পুলিশ জানায়, প্রতারক আবু মুসা কখনো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, আবার কখনো স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন। অথচ সে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি এখনো পার করতে পারেনি। বিভিন্ন নামে সে ফেক ফেসবুক আইডি তৈরি করে সে বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুতি গ্রুপগুলি থাকে বিভিন্ন গ্রুপে সে নক করে সে তাদেরকে টোপ ফেলে। এখানেই শেষ নয়, কৌশলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের প্রবেশপত্রের ছবি, মার্কশিট নিয়ে রাখত এই প্রতারক। টাকা দিতে অপারগতা জানালে দেওয়া হতো হুমকি। ভর্তিচ্ছুরা তার ফাঁদে পড়ে তার কাছে টাকা পয়সা দিয়ে যদি জিম্মি না হয়, অনেকের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু সে ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। ওই পরীক্ষার্থীরাও আমরা সন্ধান পেয়েছি যে এই ফাঁদে যাতে না পড়ে, এই জন্য এই বিষয়টা আমি মনে করি যে এটা সকলে জানা উচিত। গ্রেফতারকৃত মুসার কাছ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভুয়া 2টি পরিচয়পত্র ও একাধিক ভুয়া এনআইডি জব্দ করা হয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। মুক্ত নদীতে দলে দলে ছুটছে নৌকা, ট্রলার। ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। ইলিশ ধরার খবর জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সোহার, গত মধ্যরাতে অভিযান উঠে যাওয়ার পর থেকে ভোলার মাছঘাটগুলো এখন ক্রেতা বিক্রেতায় সরগরম। এখানে যে জেলেরা মধ্যরাতে মাছ ধরতে নদীতে গেছে, তারা আজকে ভোরে অধিকাংশ ট্রলার নিয়ে ঘাটে ফিরেছে। এসব জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী আসলে তারা কেউই এই মধ্যরাত থেকে এখন পর্যন্ত যে মাছ ধরেছে সে মাছ তারা খুশি নয়, তারা অনেকটা হতাশ। তাদের প্রত্যাশা ছিল আসলে এই অভিযানের শেষে দীর্ঘদিন যেহেতু নদীতে জাল পড়েনি, তারা প্রচুর ইলিশ পাবে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ইলিশ আসলে তারা পায়নি। আর আমরা সকাল থেকে এই ভোলার ইলিশা ঘাটে ঘুরে যে অবস্থা দেখেছি, এখানে ছোট নৌকাগুলোতে যে মাছ এসেছে সে মাছগুলোর অধিকাংশই এখন পর্যন্ত ডিম রয়েছে পেটে। আসলে ডিম ছাড়া মাছ, এটাকে এই মাছের সংখ্যা এখানে আমরা কম দেখেছি। আর জেলেরা যে ঝাঁকে ঝাঁকে ইলিশের প্রত্যাশা করেছে সেইটা আসলে এখন পর্যন্ত পায়নি। কিছুক্ষণ আগে ভোলার সদর উপজেলার ইলিশা ঘাটে ইকোফিশ প্রকল্পের একজন বিজ্ঞানী জলিলুর রহমান, ওনার নেতৃত্বে একটি দল এখানে এসে এই ইলিশের পর্যবেক্ষণ করে গেছেন। তারা প্রতি বছরই এই গবেষণার জন্য এই পর্যবেক্ষণটি করেন। তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছে যে আসলে এই এখন পর্যন্ত তারা যে পর্যবেক্ষণ করেছেন বিভিন্ন ঘাটে, তাতে 20 ভাগ ইলিশ ডিম ছেড়েছে। ডিম ছাড়া ইলিশের মধ্যে আসলে ছোট ইলিশগুলো ডিম বেশি ছেড়েছে, কিন্তু ধরা পড়া যে বড় ইলিশ আছে বড় সাইজের, সেই ইলিশগুলো ডিম কম ছেড়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী গত বছরে প্রায় 35 ভাগ ইলিশ ডিম ছেড়েছিল ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে, তাদের গবেষণা রিপোর্ট অনুযায়ী। কিন্তু সরকার আসলে 30 ভাগের বেশি যদি ইলিশ ডিম ছাড়ে, তাতেই সরকারের লক্ষ্যমাত্রা এবং অভিযানের সফলতা আসবে। তো এবার এই 20 ভাগ ডিম ছাড়ার বিষয়ে তার সাথে যখন জানতে চেয়েছি, সে আসলে জানিয়েছে যে আরো 2-1 দিন লাগবে, এটা পুরোটা নিরূপণ করতে আরো সময় লাগবে। আর জেলেরা জানিয়েছে যে আসলে ডিম ছাড়ার যে মৌসুম, এই মৌসুমটা আসলে যথাযথ হয়নি। তো এ ছিল ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের পরে প্রথম দিনের ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলা থেকে পাইকারদের পাশাপাশি শৌখিন ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। তবে পদ্মার এই ইলিশের দাম বেশ চড়া। বড় ইলিশ কেজিতে বিক্রি হয় 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের সয়লাভ পদ্মাপাড়ের এই মাওয়া মৎস্য আড়ত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই বাঁধ ভাঙা স্রোতের মতো রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এখানে ভিড় করছে ইলিশের স্বাদ নিতে। আড়তগুলো এখন ইলিশের সয়লাভ হলেও ক্রেতা বেশি থাকায় দামে আগুন। প্রকার ভেদে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 1500 টাকা পর্যন্ত। এতে জেলে ও আড়তদাররা খুশি হলেও ক্ষুব্ধ ক্রেতারা। সাধারণ মানুষের নাগালের বাইরে বর্তমানে 1400, 1500, 1300 টাকা ইলিশ কেনার মতো
সাধারণ মানুষের এটা সম্ভব না। দামের কারণে আমরা অনেকে আসছি মাছ কিনতে পারি না। দামটা বেশি, যারা কিনতে আছে কিনে হলে বিক্রয়ের থেকে কিনে হলে বেশি, তার জন্য মাছের দাম অনেক বেশি। এরই মধ্যে মাওয়ায় ঐতিহ্যবাহী আড়তটি সরিয়ে নিতে হবে 5 নভেম্বরের মধ্যে। সেতু বিভাগ নোটিশ দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা। আমাদেরকে 15 দিন সময় দিয়েছে। আমাদের এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে 15 দিনের মধ্যে উঠা যাওয়া, এটা আমি বুঝতে পারি না এবং আমরা আড়তদাররা সবাই এই ব্যাপারে হিমশিম খেয়ে গেছি। প্রতিদিন এই আড়তে কর্মসংস্থান হয় কমপক্ষে 2000 লোকের। ঝাঁকে ঝাঁকে এমন পদ্মার ইলিশের পসরায় প্রাণ ফিরেছে এই হাটের। জেলা মৎস্য অফিস বলছে গেল মৌসুমে 1972 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, আর এবছর এর চেয়েও বেশি ইলিশ উৎপাদনের আশা করছেন তারা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা চরে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা, যেখানে একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউস সহ অন্তত 44টি সরকারি দপ্তরের অফিস। 73 একর জায়গার অপর মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম নামের এই প্রকল্প বাস্তবায়ন হলে সেবা প্রার্থী মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি সংরক্ষণ করা যাবে ঐতিহ্যবাহী পরীর পাহাড়। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক যুগ আগে কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা এই চরে শেষ পর্যন্ত হতে যাচ্ছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর অনুশাসন পাওয়ার পরপরই শুরু হয়ে গেছে প্রকল্পটি এগিয়ে নেওয়ার কাজ। ইতিমধ্যে প্রাথমিক ডিজাইন করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এক একটি অফিস এক এক জায়গায় থাকাতে আসলে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা যেটি চেষ্টা করছি, চট্টগ্রামের 44টি সরকারি অফিস একই জায়গায় করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমানে চট্টগ্রামের সরকারি 33টি প্রতিষ্ঠানের নিজস্ব কোনো কার্যালয় নেই। নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কার্যালয়ে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি নিজস্ব কার্যালয় না থাকা সরকারি দপ্তরগুলির স্থান হবে এখানে। আদালত ভবন, দ্বিতীয় সার্কিট হাউস তৈরি হবে এই ভূমিতে। সে সাথে হাসপাতাল, ট্রেনিং একাডেমি এবং আবাসনের ব্যবস্থাও থাকছে এই পরিকল্পনায়। সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটা সরকারি সমন্বিত কমপ্লেক্স তৈরি হবে। এদিকে চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে চিহ্নিত পরীর পাহাড়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অবস্থান রয়েছে আদালত ভবনের। সময়ের সাথে এখানে কর্মব্যস্ততা বাড়ায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পাহাড়ের উপর গড়ে ওঠা এসব স্থাপনা। এই অবস্থায় সরকারি দপ্তরগুলো সরিয়ে নিয়ে ওই পরীর পাহাড়কে সংরক্ষণের কথা বলছেন নগর পরিকল্পনাবিদ। পরীর পাহাড় আমাদের একটা ঐতিহ্যবাহী একটা স্থান, সেই পাহাড়কে অবৈধ স্থাপনা মুক্ত করে সংরক্ষণ করা হোক। আগামী বছর থেকে এই নির্মাণ কাজ শুরু হলে 2024 সালের মধ্যে এর কাজ শেষ হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি স্থাপনা। এক সীমানার মধ্যে নিয়ে আসা হচ্ছে অন্তত 44টি সরকারি কার্যালয়কে। তবে যেহেতু নদীর তীরে হচ্ছে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ অটুট রেখে এই স্থাপনাগুলো তৈরি হবে এমনটি জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কর্ণফুলী নদীর তীর থেকে কমল দে, সময় সংবাদ। EDF Aluminium, redefine possibilities. খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারীতে নির্মিত নতুন ও পুরনো দুটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সড়ক বিভাগ। সেই সাথে 56 কোটি টাকা ব্যয়ে 4 লেনের নতুন সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। নদীর দুই তীরে ইউলুপ সহ হাতির ছেলের আদলে তৈরি হবে নতুন এই সেতু। এর নকশা তৈরির কাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় 2014 সালে গল্লামারীতে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে ময়ূর নদীর উপর থাকা একটি সেতুর পাশে নতুন একটি সেতু তৈরির কাজ শুরু হয়, যা শেষ হয় 2016 সালে। তবে অপরিকল্পিতভাবে নদীর পানির উচ্চতা থেকে মাত্র 5 ফুট উঁচুতে তৈরি হয় ব্রিজটি। এরপর নতুন করে শেরেবাংলা রোড 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়। সেতুটি সড়ক থেকে নিচু হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। ফলে এখানে আগেই থাকা সেতুটি সহ নতুন নির্মিত দুটি সেতুই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেতু দিয়ে চলাচলে নানা ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এই আশেপাশে চলাফেরা বহুত কষ্ট হয়,
ওদিকে লোক আসতে পারে না, এদিকে লোক যাইতে পারতেছে না। এই যে ব্রিজটা এখন আছে, যে কোনো মুহূর্তে ভেঙে ছড়ে পড়বে, এতে যাত্রীর জীবনের ঝুঁকিপূর্ণ, আমাদের ঝুঁকিপূর্ণ। জামে পড়ে থাকতে ওই জায়গায় গেলে 5 মিনিট 4 মিনিট চলে যায়। যখন ভালো থাকবে তখন তো আমরা ভালোভাবে পার হয়ে যাব, চাপ থাকবে না। 4 লেনে ব্রিজ করা অবশ্যই ভালো হবে, কারণ যানজট কমে যাবে, মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে। নতুন এই সেতু নির্মিত হলে পর্যটকদের দৃষ্টি কাড়বে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এই ব্রিজটা বেশ উঁচু হবে, নিচ থেকে যে কোনো এক্সকাভেশন করে যদি খাল, এখান থেকে নৌকা বলেন, ইঞ্জিন বা যে কোনো ছোট শিপ ভেসেল যেতে পারবে। ব্রিজটা অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, জাস্ট লাইক হাতিঝিলের মতো। নদী রক্ষা কমিশনের সুপারিশ ও বিআইডব্লিউটি এর মতামতের ভিত্তিতে নদী থেকে 15 ফুট উচ্চতায় নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সড়ক বিভাগ। যদি এটা বাস্তবায়ন হয়, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। সেই সাথে আমাদের ময়ূর নদীটাও সচল থাকবে, ওখানে ফিজিবিলিটি স্টাডি প্রায় সাইন হওয়ার পথে। সেই ক্ষেত্রে ময়ূর নদীর চিত্র আরও পাল্টে যাবে, সেই সাথে যোগ হবে আপনার এই ব্রিজের সৌন্দর্য। 4 লেনের নতুন এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 56 কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য হবে 74 মিটার আর প্রস্থ 22 মিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, মূলত দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছিল তাকে কেন্দ্র করেই আসলে দেশের আরও বেশ কয়েকটি জেলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে একটি পায়তারা চলছিল, সেটি তারই আসলে প্রতিবাদে বিএনপি আজকে একটি বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। মূলত তাদের এই কর্মসূচি ছিল বেলা 11টা থেকে শুরু হওয়ার কথা এবং কর্মসূচির মধ্যে ছিল আসলে এখানে একটি ছোট বিক্ষোভ সমাবেশের মতো করে তাদের আসলে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল নামে একটি মিছিল তাদের এখান থেকে পল্টন থেকে যাত্রা করার কথা। সেই কর্মসূচির অংশ হিসাবেই তারা সকাল 10টার কিছু আগে থেকে আমরা দেখেছি এখানে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছিলেন এবং এই মুহূর্তে তারা এখানে আছেন যদিও। তবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিলে যে কর্মসূচি তারা কিন্তু আসলে সকাল থেকেই দেখছি আমরা যারা জড়ো হয়েছেন তারা কিন্তু এর মধ্যে বিএনপির বেশ কিছু নেতাও রয়েছে। তো নেতাকর্মীরা যারা এখানে স্লোগান দিচ্ছিলেন বিভিন্নভাবে, বিশেষ করে সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং সেই কিছুক্ষণ আগে আমরা দেখলাম এরই মধ্যে এখানে নেতাকর্মীরা রাস্তার এক পায়ে পল্টনে ঠিক দলীয় যে কার্যালয়, সে কার্যালয়ের সামনে নিচটাতে অবস্থান নিচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যদি বলি, তারাও কিন্তু আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও এখানে অবস্থান নিয়েছে এবং ঠিক পল্টন অফিসের দুপাশেই তারা অবস্থান করছে এবং এরই মধ্যে কিন্তু একটি পাশ দিয়ে যান চলাচল করছে, অর্থাৎ যান চলাচলের জন্য একটি অংশ ফাঁকা রেখেই কিন্তু নেতাকর্মীরা এখানে যারা অবস্থান নিয়েছেন, পুলিশও বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের পাশে অবস্থান নিয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজনকে তাদের কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ এখানে যারা অবস্থান করছেন এর মধ্যেই আশপাশ থেকে বেশ কয়েকজনকে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের আটক করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো আমরা আসলে জানতে পারিনি সুনির্দিষ্ট কোনো অভিযোগে বা কিসের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে আমরা দেখেছি বেশ প্রায় 7-8 জনকেই আমরা দেখেছি, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে প্রায় 7-8 জনকে এরই মধ্যে কিন্তু আটক করে গাড়িতে তুলে দিয়েছে। আর যদি কর্মসূচির কথা বলি, বিএনপির আজকের এই কর্মসূচি সাম্প্রদায়িক সম্প্রীতির যে কর্মসূচি সেটি আসলে 11টা নাগাদ শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় নেতাকর্মীরা তো থাকবেনই, পাশাপাশি কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে থাকবেন, অর্থাৎ তার নেতৃত্বেই মিছিলটি হবে। যদিও এখন পর্যন্ত মিছিলটি পল্টন দিয়ে শুরু হয়ে কোন দিকে যাবে বা কী হবে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে রোডম্যাপটি আমরা পাইনি। তবে ধারণা করছি আশপাশের এলাকা ঘুরেই আসলে এখানে যাবে। তারপরও বলা যাচ্ছে যেহেতু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, কাজেই এখানটা কিছুটা হলেও তাদের এই কর্মসূচি ঘিরে পল্টন এলাকায় কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছে। তো মূলত কর্মসূচিটা আরও আধা ঘন্টা বাকি রয়েছে। তো এই মুহূর্তে আপাতত আমার কাছ থেকে দেওয়ার মতো এইটুকুই তথ্য ছিল। সোহাগ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। স্রোতের কারণে টানা 16 দিন বন্ধের পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল,
সোয়ার অবশেষে কিন্তু ফেরির পাখা ঘুরতে শুরু করেছে। এই প্রমত্তা পদ্মার বুক চিরে কিন্তু পদ্মা সেতুকে লক্ষ্য করে ফেরি এগিয়ে চলছে এবং এই পদ্মা সেতু পার হয়ে কিন্তু বাংলা বাজার ঘাটে পৌঁছবে। ঘড়ির কাঁটায় যখন 10টা 27 মিনিট, ঠিক এই সময়টা কিন্তু 32টি যান নিয়ে ফেরি কুঞ্জলতা চালু হয়েছে টানা 16 দিন পরে। আপনি জানেন যে আগস্টের 18 তারিখ থেকে যে ফেরি চলাচলে অচলতা তৈরি হয়েছে, গেল 70 দিনের মধ্যে কিন্তু 63 দিনই ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝে যে 4 অক্টোবর ফেরি চালু হয়েছিল, পরে কিন্তু আবার 11 অক্টোবরই বন্ধ হয়ে যায়। এরপরে কিন্তু কয়েক দফা পরীক্ষামূলক ফেরি চালানোর চেষ্টা করলেও তারা কিন্তু ফেরি চলাচল করার ব্যাপারে সিগন্যাল দেননি এবং বিআইডব্লিউটিসি বলছে যে এই স্রোতের গতি বেশি থাকবার কারণে কিন্তু এই ফেরিগুলো চলতে দেওয়া হয়নি। কারণ পদ্মা সেতু নিচ দিয়ে যে স্রোতের গতি, সেটি এই ফেরিগুলো চলবার মতো সক্ষমতা নেই বলে তারা জানিয়েছেন। এবং আজকে যে পরীক্ষামূলক ফেরি কুঞ্জলতা ছেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআইডব্লিউটিএ, পদ্মা সেতুর প্রতিনিধি এবং সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে রয়েছেন, যারা পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং তারা বলছেন যে এই ঘুরে আসার পরে বিশেষজ্ঞ দলের মতামতের প্রেক্ষিতে কিন্তু এই ফেরি চলাচলের ব্যাপারে স্বাভাবিক করা হবে। এবং এইখানে যে 87টি লঞ্চ এবং 101টি স্পিড বোট চলাচল করছে, সেগুলো কিন্তু শুধু দিনের বেলায় পদ্মা পাড়ি দিতে পারছে। সেই কারণে কিন্তু অনেকে যারা দেরিতে এসে ঘাটে পৌঁছাচ্ছেন, তারা কিন্তু রাত কাটাচ্ছেন অনেক দুর্বিষহ অবস্থায়, যে এখানকার শেডের মধ্যে ফ্লোরে ঘুমিয়ে অনেকে রাত কাটাতে হয়। এবং এরকম দুর্বিষহ পরিস্থিতিতে কিন্তু এই ফেরি চলাচলের খবরে তারা খুশি হয়েছেন যে দক্ষিণাঞ্চলে 21টি জেলার যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটি কিন্তু এখন লাঘবতে চলছে। এই ছিল এখানকার সবশেষ। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচলের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের এম.এ. মান্নান ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। নির্মাণের 4 বছরের মাথায় বদ্দারার ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। সেক্ষেত্রে গতকাল রাতে সাধারণ মানুষজন কিন্তু এই ফাটল দেখতে পায় এবং এরপরে কিন্তু স্থানীয় যারা সাধারণ মানুষজন রয়েছে সবাইকে জানানো হয় এবং এই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আসলে গতকাল রাতেই কিন্তু এই ফাটলটি দেখা গিয়েছিল এবং এরপরেই কিন্তু সিটি কর্পোরেশন এবং সিডিএকে জানানো হয়েছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন উপরে র্যাম্পের উপরে যে গাড়ি চলাচল, সেই যান চলাচল কিন্তু বন্ধ রেখেছে। যানজট নিরসনে সিডিএ নগরীর শোলকবহর থেকে বদ্দার 1 কিলোমিটার এলাকা পর্যন্ত এম.এ. মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল। 2010 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2012 সালের নভেম্বরে নির্মাণাধীন এই ফ্লাইওভারের গার্ডার ধসে কিন্তু 14 জন নিহত হয়েছিল। এরপর নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। এই নির্মাণ কাজ শেষে 2013 সালে 12 অক্টোবর কিন্তু এই ফ্লাইওভারের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন পর ফ্লাইওভারটি কার্যকর না হওয়ায় বা যান চলাচল ঠিকমতো চলাচল না করায় 2016 সালের ডিসেম্বরে আরাকান সড়কমুখী র্যাম্প নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। 326 মিটার দীর্ঘ এবং 6.7 মিটার চওড়া র্যাম্পটি নির্মাণ শেষ হয় 2017 সালের ডিসেম্বরে। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। যে র্যাম্পটি নির্মাণ করা হয়েছিল, সেই র্যাম্পে কিন্তু প্রচুর বড় গাড়ি চলাচল করে। আমরা যারা এখানকার স্থানীয় মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। বিশেষ করে বড় গাড়ি চলাচল করার জন্য এই পিলার 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই পিলার 2টি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে, যেহেতু 2012 সালে একটি ভয়াবহ স্মৃতি তাদের মধ্যে রয়েছে, 14 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল ফ্লাইওভারের গার্ডার ধসে। এবার এই র্যাম্পের যে 2টি পিলার রয়েছে, সেই 2টি পিলারেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। তবে আমরা এলাকার যিনি কাউন্সিলর রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে সিডিএ এবং সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুজনকেই জানানো হয়েছে। তবে আমরা সকাল থেকে এখানে আছি, এখনো পর্যন্ত সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসে ঘটনাস্থল পরিদর্শনের ক্ষেত্রে আমরা দেখিনি। তবে যে র্যাম্পটি রয়েছে, র্যাম্পের উপরে যে গাড়িগুলো চলাচল করতো, গতকাল রাত থেকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছে, যেহেতু ফাটল দেখা গিয়েছে, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই অতি দ্রুত এই ঘটনার একটি আসলে পিলারগুলো ঠিকভাবে সংরক্ষণ করা উচিত, না হলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যেহেতু 2012 সালে গার্ডার ধসে
14 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল এবং এরপর থেকে আসলে 4 বছর হয়ে গেছে এই র্যাম্পটি উদ্বোধন করার। এতদিন এই র্যাম্পের মাধ্যমে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করেছে, ছোট গাড়ি যেমন চলাচল করতো তেমনি প্রচুর বড় গাড়ি, বিশেষ করে আমরা দেখেছি ট্রাকও কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতো এবং সেই কারণেই কিন্তু এটি অতিরিক্ত ঝাঁকুনির কারণে এই পিলার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি ধারণা করছেন এই এলাকার সাধারণ মানুষজন। তবে এই এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রচুর উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এবং তারা বলছে সিটি কর্পোরেশন এসে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যদি এই পিলার দুটি সংরক্ষণ করে তাহলে বড় দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষজন রক্ষা পাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বদ্ধরাট ফ্লাইওভারের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের এম মান্নান ফ্লাইওভারের সবশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ কার্যালয়ের সামনে থেকে বেশ কয়েকজন নেতাকর্মী আটক, নিরাপত্তা জোরদার। এবং রংপুরের মাঝিপাড়ায় বহিরাগতদের নিয়ে আগুন দেয় চিহ্নিত জামায়াত শিবির কর্মীরা, দাবি স্থানীয়দের। তদন্তে ধর্মভিত্তিক গোষ্ঠীর জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।